ওয়েলকাম টু অল অফ ইউ টুডেজ সেশন। বেসিকলি আমরা আপনারা যারা জয়েন করেছেন প্রত্যেকেই অত্যন্ত সাধুবাদ এবং প্রত্যেকে ওয়েলকাম করছি টু দিস সেশনে। মূলত আজকে একটা ইনফরমেশন শেয়ারিং সেশন হবে ইপসাসের উপরে। আমরা ইপসাস বলতে কি বোঝা যায়, কেন এটা করছি, এটা নিয়ে আমরা কথা বলবো। এবং এর পরে আপনাদের সাথে ইপসাস এক্সপার্ট, মানে এই গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন এবং ইপসাস নিয়ে যারা হচ্ছে এক্সপার্ট এবং সার্টিফাইড এরকম ট্রেনার দিয়ে আমরা এই সেশনেরও আয়োজন করতে যাচ্ছি। সো এটা বেসিক্যালি বাংলাদেশের কনটেক্সটে এসএসসি একটা সার্টিফিকেশন করছে ইপসাসের। বাট আমাদের একটা গভর্নমেন্ট অথরাইজড ইনস্টিটিউশন আছে যেটা সিটিটিআই, চার্টার টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। এটা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সাথে অ্যাফিলিয়েটেড। ওখান থেকে আমরা একটা সার্টিফিকেশন কোর্স ইপসাসে শুরু করতে যাচ্ছি। সেই ইনফরমেশনগুলো দিব, তার আগে ইপসাস সম্পর্কে একটা ওভারঅল ধারণা আপনাদেরকে দিতে হবে। সো ফার্স্ট অফ অল আমি কুইকলি একটু একটা পিপিটিতে সিম্পলিফাইড ওয়েতে কিছু জিনিস ডিসকাস করি। আপনারা এরপরে আমি চলে যাব হচ্ছে মূলত আপনাদের হচ্ছে মেইন যে স্ট্যান্ডার্ডটাতে। সো আমি মোহাম্মদ শফিকুল আলম, আমি প্র্যাকটিসিং চার্টার অ্যাকাউন্টেন্ট। আমাদের একটি ফার্ম আছে, শফিকুল আলম অ্যান্ড কোম্পানি চার্টার অ্যাকাউন্টেন্ট, যেখানে আমরা চারজন পার্টনার কাজ করছি। আমি ম্যানেজিং পার্টনার হিসেবে কাজ করছি। এছাড়া যে অর্গানাইজেশনটা আজকে প্রোগ্রামটা আয়োজন করেছে, সিটিডিআই ইন অ্যাসোসিয়েশন উইথ বিসলিউশন পিএলসি, আমি বিসলিউশন পিএলসির চেয়ারম্যান হিসেবে কাজ করছি। তো এখানে ইপসাস স্ট্যান্ডার্ড আর লার্জলি বেসড অন প্রিন্সিপাল অফ আইএফআরএস। আইএফআরএস এর মতোই আমি আপনাদেরকে একটা জিনিস একটু বলতে চাই, এটার সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখাতে চাই। সেটি হচ্ছে যে কত ধরনের আইএস, আমি আমার অনেকগুলো সেশনে, আপনারা অনেকেই জানেন যে আমি আমার অনেকগুলো সেশনে আমি এই আলাপ করেছি যে কত ধরনের আইএস আইএফআরএস আছে। ফার্স্ট অফ অল, যেটা আমরা কমার্শিয়াল বিজনেস হাউসগুলোর জন্য, কমার্শিয়াল অর্গানাইজেশনের জন্য, প্রফিট অর্গানাইজেশনগুলোর জন্য আমরা যে আইএফআরএস করে থাকি, আইএফআরএস দেখে থাকি, এটা হচ্ছে মূলত মোট মেইন যে আইএফআরএস সেটা হচ্ছে এখনকার ভার্সনে মোট 40টার মতো আইএফআরএস আছে। মতো বলছি এই জন্য যে আপনার প্রতি বছরই নতুন করে কিন্তু আইএফআরএস বাড়ে। তো এখানে আমরা দেখছি 24টা, এবং আরো একটা হয়তো বন্ধ হয়ে 23টা হয়ে যাবে এবং নতুন করে আইএফআরএস আসবে। আইএফআরএস 17 এসে গেছে, আইএফআরএস 18 আসবে, 19 আসবে। সো অল টুগেদার 40 আইএফআরএস এবং আইএস আছে, যেটা মেইন ভার্সন অফ আইএফআরএস। এর সঙ্গে আরেকটা আইএফআরএস আছে, সেটা হচ্ছে আইএফআরএস ফর এসএমই, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য যে স্ট্যান্ডার্ডটা, সেটা হচ্ছে 35 আইএফআরএস আছে এক থেকে। আইএফআরএস ফর এসএমই 1 2 3 এরকম করে 35 আছে। এরপরে আমরা আজকে ইপসাস নিয়ে আলাপ করছি। ইপসাস ইন্টারন্যাশনাল, মানে এটা হচ্ছে ইয়ের যে আমাদের যে ইন্টারন্যাশনাল যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে ফর দ্য গভর্নমেন্ট সেক্টর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, সেটা ইপসাসটা আমরা দেখাবো, ডিটেইল আলাপ করব। এটা 5টা লেভেলে আছে। 5টা লেভেলে আছে, একদম ফুল অ্যাকটুয়াল বেসিস, যেমন ফাইনাল লেভেল। আর প্রথম লেভেলটা হচ্ছে মূলত মোস্টলি স্টার্টিং ফ্রম দ্য ক্যাশ লেভেল, ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং থেকে অ্যাক্রুয়াল অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং যাবে, সেটা আমরা দেখাবো। এছাড়া 4 নম্বরে আরেকটা আইএফআরএস বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানে নন ফর প্রফিট যে অ্যাকাউন্টিং গাইডলাইন, যেটা সেটা হচ্ছে আমাদের যে এনজিও বলি, আমরা কি এনজিও বলি, আর এখানে এনপিও বলে, হ্যাঁ, নন ফর প্রফিট অর্গানাইজেশন, হ্যাঁ, নন ফর প্রফিট অর্গানাইজেশন। এটা হচ্ছে এনপিও, নন ফর প্রফিট বা নন প্রফিট মানে অর্গানাইজেশন। সেটার জন্য একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, আইপিএজি, ইন্টারন্যাশনাল নন ফর প্রফিট অ্যাকাউন্টিং গাইডলাইন। এবং এরপরে 5 নম্বর যেটা, সেটা হচ্ছে বাংলাদেশে এখনকার কনটেক্সটে ব্যাংকগুলোর জন্য ম্যান্ডেটরি, আপনারা অনেকে জেনে থাকবেন, আইএফআরএস S1 এবং S2। এটা হচ্ছে বেসিকলি আপনার সাস্টেনেবল রিপোর্টিং এর উপরে আইএফআরএস। সো ওভারঅল যদি বলি যে আমরা হচ্ছে আইএস আইএফআরএস এর মেইন ভার্সনটা আমরা অ্যাকাউন্টেন্ট বা অ্যাকাউন্টিং এ যারা কাজ করি তারা এটা জানি। এর সঙ্গে সঙ্গে নতুন করে এটা শুরু হয়েছে। আমি 2013 সালে শ্রীলঙ্কাতে 5 দিনের ট্রেন দ্য ট্রেনার কোর্স করেছিলাম আইএফআরএস ফর এসএমই। সেটা বাংলাদেশে অলরেডি অ্যাডাপ্টেড হয়েছে, এফআরসি অ্যাডাপ্টেড করেছে। সো এখন দেখা যাবে যে মেইন ভার্সন অফ আইএফআরএস এর সঙ্গে ছোট অর্গানাইজেশনগুলোর জন্য, স্পেশালি আপনার নন পাই এবং ছোট অর্গানাইজেশনগুলোর জন্য আইএফআরএস ফর এসএমই অ্যাপ্লিকেশন হবে বলে আমরা আশা করছি। ইপসাস নিয়ে আজকে আলাপ করব।
আর S1 S2 নিয়ে আপনারা যদি একটু জানতে চান, আমারও কিছু সিম্পলিফাইড ওয়েতে ভিডিও আছে, বা আপনারা একটু দেখে নিন। আর এই 4 নম্বর যেটা এনজিওর জন্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, সেটা এখনো আসে নাই। এটা যখন আসবে তখন আপনারা এই আলাপটায় আমরা যাব। তো এই হচ্ছে টোটাল গাইডলাইন যেটা বলছিলাম। তো আমি এখানে আলাপ প্রসঙ্গে বলছিলাম যে ইপসাস হচ্ছে আপনার স্ট্যান্ডার্ডটা আইএফআরএস এর মতোই, বাট আইএফআরএস হচ্ছে প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশনের জন্য। আর মানে ইপসাস হচ্ছে পাবলিক সেক্টর, ইন্টারন্যাশনাল পাবলিক সেক্টর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অর্থাৎ পাবলিক, গভর্নমেন্টের জন্য, গভর্নমেন্টের ওন যে অর্গানাইজেশনগুলো সেটার জন্য। এখন এই পাবলিক সেক্টর এন্টিটিজেরও একটা ডেফিনেশন আমি আপনাদের দেখাবো। সেটা হচ্ছে এফআরসির যে আপনার অ্যাডাপশন করেছিল যখন ইপসাস, তখনকার একটা এফআরসি ড্রাফট দিয়েছিল, সেখান থেকে আপনাদের দেখাবো। এবং এখন তো এফআরসির ওয়েবসাইটেও আপনারা স্ট্যান্ডার্ডটা পাবেন। তো এখানে অ্যাকাউন্টিং ফর দ্য প্রফিট অর্গানাইজেশন, অর্থাৎ আমাদের কমার্শিয়াল অর্গানাইজেশনের জন্য আইএফআরএস। এই আইএফআরএস এর ভিতরে দুইটা পার্ট, আইএফআরএস ইটসেলফ এবং আইএস, এটা আছে। আর ইপসাস হচ্ছে ইন্টারন্যাশনাল পাবলিক সেক্টর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। সো এই হচ্ছে বিষয়। দিস ডেফিনেশন আর প্রাইমারিলি ফ্রম চেঞ্জ মেড বাই দ্য ইপসাস বোর্ড। এখন এই ইপসাস বোর্ডটা কি, সেটা প্রসঙ্গে আপনাদের দেখাই যে এই যে আইফ্যাক এর আন্ডারে ইপসাস বোর্ড যে কাজ করে, সেটা অনেকের হয়তো আপনার ধারণা নাই। সো আপনারা একটু দেখে নিন। এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল পাবলিক সেক্টর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, যেটা আমরা এই ইয়ের আন্ডারে আমরা আইএফআরএস যেটা পড়ি, সেটা আইফ্যাক এর আন্ডারে ইন্টারন্যাশনাল মানে আইএফআরএস ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু প্রমালগেটেড হয় হচ্ছে আইএস আইএফআরএস গুলো। এবং সেইগুলো আবার বাংলাদেশে হচ্ছে অ্যাডাপ্টেড হয় এবং প্রমালগেটেড হয় এবং অ্যাডাপশন করে হচ্ছে এফআরসি, যেটা আগে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ আইসিবি করতে, এখন করছে এফআরসি। সো এইটা হচ্ছে, যেমন এফআরসিও কিন্তু অলরেডি এটা করেছে, আপনারা দেখে থাকবেন যে অলরেডি এটাকে অ্যাডাপ্ট করেছে। এটা 2022 সালের থেকে কাজ শুরু করেছিল। সেখান থেকে আমরা ওই আলাপ করছিলাম, দেখাবো যে কয়টা লেভেল। আমি একটু আগে 5 লেভেলে বলছিলাম, সেটাও দেখাবো। কিন্তু তার আগে এই ইন্টারন্যাশনাল পাবলিক সেক্টর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড যদি দেখেন, এইখানেই দে আর দ্য রেসপন্সিবল পার্টি। যে আইফেক এর আন্ডারে দেখেন, আইফেক এর যে আমি আইফআরএস ফাউন্ডেশন বললাম, সেই সিমিলারলি আইফেকেরই একটা বডি হচ্ছে এই যে আমরা একটু একটু আগে যেটা দেখলাম, যেটা হচ্ছে আইফ্যাক এর আন্ডারেই এই বডিটা, ইন্টারন্যাশনাল পাবলিক সেক্টর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এই ইন্টারন্যাশনাল পাবলিক সেক্টর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড আইপিএসএসবি, আইপিএসএসবি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডগুলো অ্যাডাপ্ট করে। সেই অ্যাডাপ্ট করার প্রসঙ্গেই কিন্তু আমরা এইখানে দেখাচ্ছিলাম যে তাদের এই এই আপনার যে মানে এই যে ইপসাস বোর্ড, যেটা ইপসাস বোর্ডের কথা বলছিলাম, আইপিএসএসবি, টু রিফ্লেক্ট ডিফারেন্স বিটুইন দ্য পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর, difference in the range of topics covered by the two set of standard, difference in টাইমিং কথা কেন আসছে এটা আপনাদেরকে বলি। আইএফআরএস যেমন আসার সঙ্গে সঙ্গেই হচ্ছে অ্যাপ্লিকেশন হয়ে যায়, অর্থাৎ আইএফআরএস কিন্তু, একটা উদাহরণ দিই, লেটস একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে আইএফআরএস আইএফআরএস 16 লিজ, এই লিজের যে চেঞ্জটা, এটা কিন্তু আগে আসছে, মেইন আইএফআরএস এ আসছে, মেইন আইএফআরএস এ আগে আসছে। সেইটাকে ফলো করে এই ইপসাস, যেটা হচ্ছে পাবলিক সেক্টর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, চেঞ্জ হয়েছে। তার মানে সমস্ত চেঞ্জ বা যত রকম প্রজেক্টগুলো আসে, প্রজেক্টগুলো শুরুতে আসে হচ্ছে মূলত মেইন আইএফআরএস থেকে। পরবর্তীকালে আমরা অন্য যে আরো আছে, যেমন আইএফআরএস ফর এসএমই বা ইপসাস, এই জায়গাগুলো পরিবর্তনগুলো একটু টাইমিং ডিফারেন্স থাকে। আগে হয় মেইন আইএফআরএস এর, পরবর্তীকালে আমরা চেঞ্জটা দেখতে পারি। সো এই আলাপটা আমরা করলাম। এখন দেখেন আপনার পরিবর্তনগুলো কি মেইন আইএফআরএস সঙ্গে ইপসাসের, ইপসাস ভার্সেস মেইন ইয়ের পরিবর্তনটা হচ্ছে সার্ভিস পটেনশিয়াল এজ এ পার্ট অফ দ্য ডেফিনেশন অফ দ্য রিকগনিশন ক্রাইটেরিয়া। একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই। এই জিনিসটা অনেক কঠিন মনে হবে, যখন আমি এক্সাম্পল দিব সহজ হবে। ধরেন আমরা IS-16 আছে, IS-16 আমরা সবাই জানি, এটা হচ্ছে প্ল্যান্ট প্রপার্টি এন্ড ইকুইপমেন্ট, পিপিই এর রিকগনিশন। আচ্ছা এখন দেখেন, আমরা ওইখানে রিকগনিশনে বলি যে আমার একটা অ্যাসেট, যেটা IS-16 অনুযায়ী অ্যাসেট হইতে গেলে তার হচ্ছে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ট্রান্সফার করতে হবে, তার ফিউচার ইকোনমিক বেনিফিট পাইতে হবে ওই অর্গানাইজেশন। এই ক্রাইটেরিয়া ফিলফিল করলে অ্যাসেট হিসেবে রিকগনাইজ হবে। এইটা দুই জায়গায় বলা আছে। একটা বলা আছে হচ্ছে আইএফআরএস এর যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, ওখানেও অ্যাসেটের ডেফিনেশন দেওয়া আছে।
IS 1-এও দেওয়া আছে এবং IS 16-এ বলা আছে যে কিভাবে অ্যাসেটটা হবে। এখন দেখেন গভর্নমেন্টের, আমরা যেহেতু বলছি পাবলিক সেক্টর অ্যাকাউন্টিং, গভর্নমেন্টের যে অর্গানাইজেশন ওগুলো কিন্তু সবগুলো যে প্রফিট অনুযায়ী হবে তা না। তার মানে তাদের যে তারা রাস্তা বানায়, ধরে রাস্তা বানাচ্ছে না আমাদের জন্য, তো সব রাস্তা থেকে টোল নেয় না, ম্যাক্সিমাম রাস্তায় ফ্রি। যে ব্রিজ বানাচ্ছে, আমরা যে ব্রিজগুলো পার হই, এই ব্রিজগুলোর পদ্মা সেতু টোল নিচ্ছে, কারণ এটা হচ্ছে পিপিপি প্রজেক্ট, মানে আপনার প্রাইভেট প্রাইভেট মানে পিপিপি প্রজেক্ট, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ছাড়া আর যত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট আছে সেগুলোর কোনোটাই আমাদের টোল দিতে হয় না। কারণ গভর্নমেন্টের যখন আপনি লেটসে, আপনার গভর্নমেন্টের একটা মিনিস্ট্রি হইতে পারে আপনার রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট। এখন তার একটা ইপসাসটা তার জন্য ইপসাসটা তার জন্য অ্যাপ্লিকেবল করতে হবে। এখন তার যে রাস্তা, তার যে ব্রিজ, এটা তার অ্যাসেটে ঢুকবে। কিন্তু এই অ্যাসেট পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টরে আমরা যেমন IS 16 অনুযায়ী যেভাবে রিকগনাইজ করি, এখানে সেভাবে রিকগনাইজ হবে না। কারণ এই রাস্তা থেকে আয় গভর্নমেন্টে ঢুকবে না, কিন্তু গভর্নমেন্টের অ্যাকাউন্টিং রাস্তা ঢুকাইতে হবে। তার মানে ইপসাসে অ্যাসেটের ডেফিনেশন মেইন আইএফআরএস সাথে পরিবর্তন হবে, এইটা আমরা বুঝতে পারলাম। সো সেই কারণেই বলা হচ্ছে যে মেইন আইএফআরএস এর সঙ্গে ইপসাসের একটা ডিফারেন্স রয়েছে ইন টার্মস অফ রিকগনিশন। সো আই হোপ যে আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন, আমি সহজভাবে বলার চেষ্টা করছি। এরপর আসেন সেকেন্ড যে চেঞ্জটা, মানে আরেকটা পরিবর্তন, এক্সচেঞ্জ ভার্সেস নন এক্সচেঞ্জ ট্রানজেকশন। এইটা একটু আগে আপনাকে বলেছিলাম যে গভর্নমেন্টের অনেক অর্গানাইজেশন আছে যেসব অর্গানাইজেশন কোনো নন, মানে কোনো টাকা কালেকশন করে না। যেমন গভর্নমেন্টের হসপিটালে, হসপিটালে আপনার হয়তো আপনি ঢোকার সময় একটা টিকিট 10-15 টাকা 20 টাকা লাগতে পারে, আমি এখন ক্লিয়ারলি জানি না আগে এটা কি ছিল। বাট এর ডক্টর দেখানোর ক্ষেত্রে ডক্টরের জন্য কোনো ভিজিট হয়তো নাই, ঠিক আছে। কিন্তু প্রাইভেট সেক্টরে যদি একটা স্কয়ার বা অন্য হসপিটালে যান, 12 থেকে 1800 টাকা, 1800 টাকা লাগবে হচ্ছে আপনার ফিজ। তো গভর্নমেন্ট যখন এই সার্ভিসটা দিচ্ছে, সো ইট ইজ এ সার্ভিস, বাট এটার এক্সচেঞ্জটা আসলে আপনার এই কমার্শিয়াল হাউসের মতো আপনার রেভিনিউ এক্সচেঞ্জ, রেভিনিউ রিকগনিশন ক্রাইটেরিয়া ভিন্ন হবে। সো এই এক্সচেঞ্জে সবসময় যে মনিটারি ভ্যালু থাকতে হবে গভর্নমেন্টের ক্ষেত্রে নাও হতে পারে। আমি রাস্তা ইউজ করছি যেটা পিপিপির আন্ডারে টোল দেয়, কিন্তু মোস্ট অফ দ্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট কোনো আমি কনসিডারেশন দিই না। এইটাও একটা গভর্নমেন্ট সেক্টরের সাথে এখানে একটা পরিবর্তন থাকবে ইপসাসটা। এখন আপনারা এটা বলার আগে আরেকটা কথা বলি, ইপসাসটা কেন দরকার। এটা ইপসাস এই জন্য দরকার যে গভর্নমেন্টের যত অর্গানাইজেশনগুলো আছে সেই অর্গানাইজেশনগুলো কিন্তু আস্তে আস্তে সবারই কিন্তু ইপসাস অ্যাপ্লিকেশন করতে হবে। তখন কিন্তু আপনাদের জন্য একটা বিরাট অপরচুনিটি, এই কারণে অপরচুনিটি যে এই অর্গানাইজেশনগুলো ইপসাস যখন করবে, তখন কিন্তু করছে অলরেডি, তখন আপনাদের কিন্তু এই জায়গাটাতে কাজ করার সুযোগ আসবে অ্যাজ এ কনসালটেন্ট। যেমন ধরেন, বা আপনারা যারা গভর্নমেন্টে কাজ করছেন তাদেরও কিন্তু জানতে হবে, যেমন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক ফর পাবলিক সেক্টর এন্টিটি। এখন আমরা নর্মালি আইএফআরএস, প্রাইভেট সেক্টরে আইএফআরএস গুলো কি করি, প্রাইভেট সেক্টরে আইএফআরএস করি কাদের জন্য, প্রাইভেট সেক্টরে আইএফআরএস করি সমস্ত আপনার কমার্শিয়াল, IFRS কমার্শিয়াল অর্গানাইজেশন করি। আর এখানে এই ইপসাসটা অ্যাপ্লিকেশন হবে পাবলিক সেক্টর এন্টিটি। এই পাবলিক সেক্টর এন্টিটি কারা, সেটাও কিন্তু বলা আছে কারা কারা পাবলিক সেক্টর এন্টিটি হবে। সেইখানে আপনার দুইটা ভাগ এখানে দেওয়া আছে দেখেন, একটা হচ্ছে পাবলিক এন্টারপ্রাইজ, একটাকে বলা হচ্ছে পাবলিক এন্টারপ্রাইজ, আর একটাকে বলা হচ্ছে পাবলিক এন্টারপ্রাইজ, আর একটা হচ্ছে স্পেশাল, সরি, স্ট্যাটুটরি পাবলিক অথরিটি। তো পাবলিক এন্টারপ্রাইজ কারা, as applicable for other commercial entities in accordance with FRA Financial Reporting Act 2015 এ রিলেভেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন। তার মানে এখানে যেটা বলার চেষ্টা করি সহজভাবে বলি, পাবলিক এন্টারপ্রাইজ কারা হবে, লেটস সে আপনি দেখবেন যে গভর্নমেন্ট ওন করছে কিন্তু কোম্পানি, যেমন ধরেন নারায়ণগঞ্জ ডকইয়ার্ড, হ্যাঁ, তারপরে বেসিক ব্যাংক, হ্যাঁ, বেসিক ব্যাংক, নারায়ণগঞ্জ ডকইয়ার্ড, এরকম অনেক অর্গানাইজেশন আছে যেগুলো হচ্ছে গভর্নমেন্ট ওন, বাট তাদের এন্টারপ্রাইজ, তারা বাই সেল করে, সার্ভিস সেল করে, নেয়। আরেকটা আছে হচ্ছে স্ট্যাটুটরি পাবলিক অথরিটি, বেসড অন দ্য টেবিল 3, টেবিল 3 ইন দ্য প্যারা 3, entities are required to comply the FRC issued by the Financial Reporting Council। এখানে দেখেন তাহলে
আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যেহেতু নিয়ে কাজ করে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, সেই কারণে প্রাইভেট সেক্টরের সমস্ত অর্গানাইজেশনের সঙ্গে সঙ্গে এখন আবার পাবলিক সেক্টরেরটাও আসছে। তো পাবলিক এন্টারপ্রাইজ আমরা এখানে দেখতে পারলাম যে পাবলিক এন্টারপ্রাইজ মিনস এ কোম্পানি অর এ ফার্ম ওয়েদার ইনকর্পোরেটেড অর রেজিস্টার্ড অর নট, অর্থাৎ রেজিস্টার্ড হইতে পারে, যেমন বললাম নারায়ণগঞ্জ ডকইয়ার্ড ইজ এ পাবলিকলি নন লিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানি ইন হুইচ দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যাটলিস্ট 50% অর শেয়ার অর ইন্টারেস্ট, অর্থাৎ এমন অর্গানাইজেশন যে অর্গানাইজেশনে গভর্নমেন্ট 50% বা তার বেশি শেয়ার হোল্ড করে, এরকম কমার্শিয়াল অপারেশন চালায় কিন্তু গভর্নমেন্ট ওন বা স্টেট ওন অর্গানাইজেশনকে আমরা বলবো পাবলিক এন্টারপ্রাইজ। আর আর স্ট্যাটুটরি পাবলিক অথরিটি কোনটা? মিনস দ্য অথরিটি, কর্পোরেশন অর বডি the activities or the principal activities of which authorized by the act, ordinance, অর্ডার অর, যেমন সিএ অর্ডার, সিএ অর্ডার যেটা সিএ অর্ডার মানে মানে যেটা হচ্ছে চার্টার অ্যাকাউন্টেন্ট অর্ডার 1973, এটা প্রেসিডেন্সিয়াল অর্ডারে হয়েছে। এই 1973 যে অর্ডারটা, সিএ অর্ডারটা, এই অর্ডার বলে যে আইসি আইসিএবি হয়েছে। এই আইসিএবির নেচারটা কিন্তু ওই ইয়ে অনুযায়ী না, আপনার ওই যে কি বলে ওই আমি আগের যে পাবলিক এন্টারপ্রাইজ বললাম ওটার মতো না, কমার্শিয়াল অ্যাক্টিভিটিস নাই। এটার অ্যাক্টিভিটিসটা হচ্ছে অ্যাজ এ রেগুলেটর, সিএ প্রফেশনকে রেগুলেট করে, প্রাইমারি রেগুলেটর। সো এটা আমরা দেখার চেষ্টা করলাম। তো এইভাবে দেখলাম তাহলে কি কি অনুযায়ী হইতে পারে পাবলিক স্ট্যাটুটরি অথরিটি, কিভাবে হইতে পারে। এখানে হচ্ছে আপনারা দেখবেন যে আপনার এই মিনস দ্য অথরিটি, কর্পোরেশন আর বডি বাই দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য প্রিন্সিপাল অ্যাক্টিভিটিস গভর্নমেন্টের বিভিন্ন অ্যাক্টে হয়েছে, যেমন আপনার চার্টার সেক্রেটারি অ্যাক্টের মাধ্যমে হয়েছে, বিভিন্ন অর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে হয়েছে। হ্যাঁ, আর হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে যেমনি হয়েছে। আপনারা কি এটা রেকর্ড করছেন? রেকর্ড হচ্ছে? হ্যালো, আপনার স্যার সময় স্যার জি 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 স্যার হচ্ছে ওকে হচ্ছে। ওকে, ঠিক আছে ঠিক আছে। এখন দেখেন এই যে পাবলিক স্ট্যাটুটরি অথরিটির আবার কতগুলো ভাগ আছে দেখেন। আমি একটুকে বললাম যে অল পাবলিক এন্টারপ্রাইজ শুড বি লেভেল 1। তারপর লেভেল 1 কোনটা? আর অ্যাক্রুয়াল বেসিস অফ ইপসাস, মানে যারা পাবলিক এন্টারপ্রাইজ যেমন ব্যাংক ট্যাঙ্ক এগুলো কিন্তু অলরেডি ইপসাসের অনুযায়ী অ্যাক্রুয়াল বেসিস করবে, কিন্তু এই স্ট্যাটুটরি পাবলিক অথরিটি তার কিছু কিছু জায়গায় হচ্ছে শুরু করবে ক্যাশ বেসিস। 5টা লেভেল, এই 5টা লেভেলই মোটামুটি আজকে একটু ক্লিয়ার করি ওভারঅল। সেটা হচ্ছে 5 লেভেলের সর্বশেষ লেভেল যেটা, সেটা হচ্ছে ভেরি স্মল স্কেল অফ অপারেশন। তার মানে গভর্নমেন্টের ওন গভর্নমেন্টের ওন একটা আপনার হচ্ছে এই এই স্ট্যাটুটরি পাবলিক অথরিটি যেটা, এই পাবলিক অথরিটি যেটা স্ট্যাটুটরি পাবলিক অথরিটি যেটা এই অল পাবলিক এন্টারপ্রাইজ হচ্ছে লেভেল 1-এ পড়ে যাবে, এটা ম্যান্ডেটরি। আর এসপিএ গুলো 5টা লেভেল থাকবে। এসপিএ এর সবচেয়ে ছোট লেভেলটা হচ্ছে ভেরি স্মল স্কেল অফ অপারেশন, যার রেভিনিউ অথবা কালেকশন অথবা গ্রস অ্যাসেট অর মোর দেন হচ্ছে 5 বাট লেস দেন 10 crore। তারপর 5 থেকে 10 কোটি টাকার লেভেলের যে অর্গানাইজেশনগুলো আছে তারা হচ্ছে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং করতে পারবে, অথবা এটা হচ্ছে সর্বনিম্ন, অথবা উপরের যে কোনো করতে পারবে। এটা হচ্ছে সর্বনিম্ন স্তর, যেটাকে ইলেক্ট হায়ার লেভেল, অর্থাৎ উপরের লেভেলও করতে পারবে, মানে তাদেরকে ক্যাশ বেসিস করতে পারবে। চাইলে তারা মডিফাইড ক্যাশ বেসিস, সিম্পল অ্যাক্রুয়াল বেসিস, সিম্পলিফাইড অ্যাক্রুয়াল বেসিস এবং ফুল অ্যাক্রুয়াল বেসিস ইপসাস। তার মানে তারা এখানেও করতে পারবে, এখানে 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 এখানে। বাট এই লেভেলে যারা, অর্থাৎ 30 কোটি টাকার উপরে, 10 কোটি থেকে 30 কোটি টাকার লেভেলে, তারা চাইলে এই ক্যাশ বেসিস করতে পারবে না। তাদের লেভেল শুরু হবে হচ্ছে মডিফাইড অ্যাক্রুয়াল বেসিস। সো তারা কিন্তু মডিফাইড অ্যাক্রুয়াল বেসিস থেকে তাদের শুরু হবে। তার মানে আমরা 5টা লেভেলের যে বললাম, 5টা লেভেলের প্রথম লেভেলটা বলছি, যেটা হচ্ছে লেভেল 5, সবচেয়ে ছোট লেভেল, যেখানে সেখানে বলা হচ্ছে যে একটা অর্গানাইজেশন যাদের টার্নওভার অথবা যাদের গ্রস অ্যাসেট অথবা যাদের হচ্ছে কালেকশন রেভিনিউ এইটা 5 থেকে 10 কোটি, তারা হচ্ছে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং করতে পারবে। আস্তে আস্তে তারা উপরের দিকে উঠবে, তাদেরকে সাজেস্ট করে করে ফুল অ্যাক্রুয়ালি নিয়ে যাওয়া হবে। সো মডিফাইড অ্যাক্রুয়াল বেসিস কোনটা? যাদের টার্নওভার 10 কোটি টাকার থেকে 30 কোটি টাকা, তারা হচ্ছে এই মডিফাইড অ্যাক্রুয়াল বেসিস, অর্থাৎ তাদের কি হবে, আপনার 20% হচ্ছে আপনার অ্যাক্রুয়াল আর 80% ক্যাশ বেসিস, এভাবে করে করবে। এরপরের লেভেল কোনটা? এরপরের লেভেলটা হচ্ছে লেভেল 3, যেটা সিম্পল অ্যাক্রুয়াল বেসিস। মিডিয়াম মিডিয়াম স্কেল অপারেশন, অর্থাৎ 50 কোটি টাকার উপরে যদি টার্নওভার হয় সেরকম অর্গানাইজেশনকে আমরা বলবো।
একটু মিউট করে রাখেন, জি। তো যারা হচ্ছে পাসওয়ার্ড আপনার নাম JANNAT জান্নাত দিয়া হচ্ছে 1 2 3। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনার যারা হচ্ছে আপনার 50 কোটি টাকার উপরে টার্নওভার বাট 80 কোটি টাকার নিচে বা 50 কোটি টাকা, তারা হচ্ছে সিম্পলিফাইড অ্যাক্রুয়াল বেসিস করবে এবং তারা উপরের গুলোও সিলেক্ট করতে পারবে। এরপরে সিম্পলিফাইড অ্যাক্রুয়াল বেসিস, এটাকে বলা হচ্ছে বিগ স্কেল অপারেশন, অর্থাৎ 80 কোটি টাকার উপরের অর্গানাইজেশন তারা এই লেভেল করতে পারবে অথবা ফুল অ্যাক্রুয়াল করতে পারবে। আর ফুল অ্যাক্রুয়াল বেসিস ইপসাস কারা, তারা হচ্ছে লার্জ স্কেল ইনকাম জেনারেটেড মোর দ্যান 50% ফ্রম দ্য অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস ইনকর্পোরেট টু টোটাল এক্সপেন্স, এবং যাদের হচ্ছে লার্জ স্কেল অপারেশন, যাদের টার্নওভার হবে হচ্ছে আপনার ইয়ের গভর্নমেন্ট ওন করে এবং গভর্নমেন্ট মোর দেন 50% ওন করে এরকম এসপিএ, এবং তাদের টার্নওভার 100 কোটি টাকার উপর হলে তাদের হচ্ছে ইপসাস অনুযায়ী অ্যাক্রুয়াল বেসিস করতে হবে। তো এইটা আপনারা একটু স্ক্রিনশট নেন, আমি আপনাদেরকে এটা দিয়ে দিব। এই 5টা লেভেলের ইপসাসের লেভেল চলে, এইটা আমরা আপাতত দেখলাম। এখন দেখেন আমি যে প্রেজেন্টেশনে ছিলাম ওইটা একটু কন্টিনিউ করি। সেটা হচ্ছে তাহলে আপনি বুঝতে পারলেন যে গভর্নমেন্টের যে এসপিএ বলা হচ্ছে, এসপিএ গুলো কিন্তু আপনার রেভিনিউ ছাড়াও হইতে পারে, কারণ পিই যেটা পাবলিক এন্টারপ্রাইজ, তারা কিন্তু রেভিনিউ নিয়ে সার্ভিস দেয়, কিন্তু এসপিএ গুলো সবসময় রেভিনিউ না নিয়েও করতে পারে। এই কারণে মেইন আইএফআরএস এর সাথে এখানে একটা চেঞ্জ আছে। ইম্পায়ারমেন্ট অফ নন ক্যাশ জেনারেটিং অ্যাসেট, এই দেখেন এটার ব্যাখ্যাটা টোটাল নিচে দেওয়া আছে, আমি স্লাইডটা আপনাদের শেয়ার করব। এইখানে দেখেন এই যে হচ্ছে ইন লাইট অফ দ্য অ্যাসেট রিকগনাইজ বেসড পিওরলি অন দেয়ার সার্ভিস পটেনশিয়াল, এই যে একটু আগে বললাম যে ইপসাস অনুযায়ী যারা হচ্ছে পি পিই অর্থাৎ পাবলিক এন্টারপ্রাইজ অথবা এসপিএ, তাদের হচ্ছে তাদের অ্যাসেটেরও ইম্পেয়ারমেন্ট করতে হবে। যেমন আমরা আইএস 36 অনুযায়ী আমরা কিন্তু ইম্পেয়ারমেন্ট করি। আইএস 36 অনুযায়ী আমাদের ইম্পেয়ারমেন্ট করতে হয়। তো গভর্নমেন্টের যে ইপসাস অনুযায়ী কিন্তু ইম্পেয়ারমেন্ট করতে হবে, কিন্তু তাদের ইম্পেয়ারমেন্টে ক্যাশ জেনারেটিং ইউনিট নামে তেমন কিছু থাকবে না। কেন থাকবে না? কারণ ক্যাশ জেনারেটিং ইউনিট মানে হচ্ছে নর্মাল 36-এ এক্সাম্পল দেওয়া আছে যে আমরা কমার্শিয়াল অর্গানাইজেশনগুলো, অর্থাৎ একটা ফ্যাক্টরিতে যদি একটা প্রোডাক্ট তৈরি করা হয়, সেই প্রোডাক্ট তৈরি করবার জন্য সবচেয়ে স্মলেস্ট সেট অফ অ্যাসেটকে আমরা বলি ক্যাশ জেনারেটিং ইউনিট। সো এটা ইপসাসের ক্ষেত্রে ক্যাশ জেনারেটিং ইউনিটের সংজ্ঞাটা ভিন্ন, এই কারণে এখানে ইম্পেয়ারমেন্ট আছে কিন্তু ক্যাশ জেনারেটিং ইউনিট ফর্মে হবে না, এটা অন্যভাবে হবে। সো এইটা আমরা দেখতে পেলাম, আমরা হচ্ছে এই এই পোর্শনটাও হচ্ছে আমরা ডিসকাস করলাম, বাট ডেফিনেটলি এইটার ডিটেইলটা আপনারা কিন্তু আমাদের এনরোলমেন্ট যখন করবেন এবং ইপসাসের এক্সপার্ট যিনি সার্টিফাইড উনি এটা করবে। কিন্তু আরেকটা জিনিস দেখেন যেটা আমরা আইএফআরএস এ নাই, আমাদের আইএফআরএস এ কিন্তু বাজেট বলে কিছু নাই। আইএফআরএস এ কিন্তু আমরা এখন আইএফআরএস 18 আসতেছে, আপনারা জানেন আইএফআরএস 18 আসছে। সেইখানে ম্যানেজমেন্ট ডিফাইন পারফরমেন্স অফ যেটা বের করে, সেইখানে কিছুটা বাজেটের আলোচনা থাকতে পারে, কিন্তু নর্মাল আমরা এতদিন পর্যন্ত কিন্তু কোনো আইএফআরএস এ বাজেট বাজেটের সাথে কম্পারিজন করে আমরা কিন্তু প্রেজেন্টেশন করি না। ইপসাস যেহেতু পাবলিক সেক্টরের জন্য, এই কারণে ইপসাসের আপনি দেখতে পারবেন যে ইপসাসের কিন্তু আপনার আইএফআরএস এর সাথে সাথে তাদের হচ্ছে বাজেটের সাথে একটা বাজেট এবং অ্যাকচুয়াল একটা কম্পারিজন থাকবে। আমরা যেমন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সময় অ্যাকচুয়াল ভার্সেস বাজেট নিয়ে কথা বলি, কিন্তু আমাদের ইয়ে হয় না, আপনাদের হচ্ছে এই নর্মালি আমরা যে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি, সেখানে বাজেট বলে কোনো জিনিস থাকে না। বাট ইপসাসে কিন্তু বাজেট লাগবে, কারণ এটা গভর্নমেন্ট গভর্নমেন্ট সেক্টরের পাবলিক সেক্টরের অ্যাকাউন্টিং যেহেতু করা হবে, তো বাজেটের এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে। এরপরে হচ্ছে আপনার সর্বশেষ ডিসকাশন হচ্ছে, মানে এই স্লাইডের সর্বশেষ ডিসকাশন হচ্ছে যে গভর্নমেন্ট সেক্টরের ভিতরে এই এই ধরনের ইপসাস নাই, অর্থাৎ প্রাইভেট সেক্টরে যেমন শেয়ার বেস পেমেন্ট, এখানে গভর্নমেন্টের শেয়ার বেস কোনো হবে না, কারণ গভর্নমেন্টের কোনো শেয়ার নেই। গভর্নমেন্টের শেয়ার কোনো প্রাইভেট পাবলিক কেউ কিনতে পারবে না, মানে জেনারেল পাবলিক আমাদের মতো পাবলিকরা কখনো শেয়ার কিনতে পারবে না। সেজন্য আইএফআরএস 2 বা ইপিএস আর্নিং পার শেয়ার অথবা ডেফার্ড ট্যাক্স এই জিনিসগুলো এখানে থাকবে না। এটা হচ্ছে মেইন আইএফআরএস এ আছে, কিন্তু ইপসাসে এগুলোর কোনো ধারণা থাকবে না। তাহলে এতক্ষণ ধরে ইপসাস ইপসাস বলছি, তাহলে আপনারা বলতে পারেন যে আপনি বলেন স্যার যে ইপসাস কত ধরনের। তো এখন দেখেন ইপসাস সম্পর্কে একটু আলাপ করি। আজকে আমরা এই সেশনটা মূলত হচ্ছে একটা আহ, খুবই অল্প সময়ের, মানে 45 মিনিট বা 1 ঘন্টার একটা
ইনফরমেশন শেয়ারিং সেশন রেখেছি, বাট মেইনটা হচ্ছে আমরা আপনাদের সাথে আপনাদের আপনারা আপনারা এখানে এই কোর্সটা করতে পারবেন, এবং এইটা খুবই ভ্যালুয়েবল একটা কোর্স হবে আপনাদের জন্য, বিকজ আপনারা অলরেডি আমি বলেছি যে ইপসাস ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে গেছে, আইবাস প্লাস আছে, আইবাস প্লাস প্লাসে এগুলা কাজ চলছে, এবং এখন সব ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা গভর্নমেন্ট সেক্টরের জন্য ইকুয়াল ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু আপনাদের এইটা লাগবে। আচ্ছা, এখানে দেখেন তিনটা ভলিউমের আছে, আমি এটা আপনাদেরকে দিয়ে দিব, সেটা হচ্ছে আপনারা এই গ্রুপে যারা আছেন তাদেরকে দিয়ে দিব, সেটা হচ্ছে ইপসাস 1 থেকে 43 পর্যন্ত আছে। ভলিউম 1 যে বইটা আমি এখন ডিসকাস করছি সেই ইপসাস 1 থেকে 27, ভলিউম 2-তে আছে ইপসাস 28 থেকে 40, আর একদম নতুন যে ইপসাসের কিছু এডিশন সেটা হচ্ছে ইপসাস 41 থেকে 43। এখন আপনি বলতে পারেন যে ইপসাস 1টা কি, ইপসাস 1টা কি আমি একটু আলাপ করে দেখি, আপনি দেখেন খুব মজা লাগবে যে আমরা যে IS 1 করি, IS 1 হচ্ছে প্রেজেন্টেশন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইপসাস 1ও কিন্তু এখানে দেখবেন, এই যে দেখেন আপনার ইপসাস 1 কিন্তু এই ইপসাস 1 যে প্রেজেন্টেশন, এই দেখেন ইপসাস 1 হচ্ছে প্রেজেন্টেশন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটার সাথে মিলবে আপনাদের মোস্টলি আমাদের যেটা কমার্শিয়াল অর্গানাইজেশনে আমরা যে ইয়ে করি, আমরা যে IS 1 করি সেই IS 1 এর সাথে মিলবে, তার মানে ইপসাস 1 মানে IS 1, ইপসাস 1 ইপসাস 1 মানে হচ্ছে IS 1 এর সাথে মিলবে, এটা আমরা জানি। ক্যাশ ফ্লো IS 7 আমরা জানি, এটা হচ্ছে ইপসাস 2। ইপসাস 3 হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং এস্টিমেট এন্ড এরর, এটা হচ্ছে IS 8। ইপসাস 4 হচ্ছে ইফেক্ট ইন দ্য চেঞ্জ অফ দ্য ফরেন কারেন্সি, এটা আমরা জানি, এটা 23 অনুযায়ী। বরোয়িং কস্ট 20, কনসোলিডেটেড সেপারেট স্টেটমেন্ট যেটা IS 20, IS 27। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েট IS 28, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ইনভেস্টমেন্ট জয়েন্ট ভেঞ্চার IS 28। রেভিনিউ ফর এক্সচেঞ্জ অফ ট্রানজেকশন, এটা রেভিনিউর সাথে সম্পৃক্ত আমাদের, যেটা IFRS 15, যেটা আগে 18 ছিল সেটার সাথে মিল আছে। হাইপার ইনফ্লেশনারি, এটা আমাদের জানার দরকার নেই, কারণ আমাদের বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল হবে না। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ইন হাইপার ইনফ্লেশন ইকোনমি, এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না, অতএব এটা নিয়ে ডিসকাস করতে চাচ্ছি না। এরপরে দেখবেন হচ্ছে আমরা দেখতে পাবো কনস্ট্রাকশন কন্ট্রাক্ট, সেটা হচ্ছে IFRS, এখানে কনস্ট্রাকশন কন্ট্রাক্ট ইপসাস 11, কিন্তু আমাদের IFRS এ আছে IFRS 16। ইনভেন্টরি হচ্ছে ইপসাস 12, আমরা গভর্নমেন্ট সেক্টর বা পাবলিক এন্টারপ্রাইজ অথবা SPA তে কিন্তু আমরা ইনভেন্টরি দেখতে পাবো, হ্যাঁ। তো ইনভেন্টরি যখন থাকবে সেটা IS 2 অনুযায়ী ট্রিট করে, IS 2 অনুযায়ী করে হচ্ছে আমাদের কমার্শিয়াল হাউসের জন্য, আর ইপসাস 12 হচ্ছে ইনভেন্টরিজ। লিজ যেটা IFRS 16, সেই লিস্টটা আছে ইপসাস 13-এ। ইভেন্ট অফ দ্য রিপোর্টিং ডেট যেটা IS এর হচ্ছে 10-এ, এখানে আছে ইপসাস 14-এ। ইপসাস 15 হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, যেটা আমরা ডিসক্লোজার অ্যান্ড প্রেজেন্টেশন আমরা জানি, এটা হচ্ছে IS 32। এবং ইনভেস্টমেন্ট আইএস, এখানে একটা মজার কমন পড়ে গেছে, সেটা হচ্ছে IS 16 আছে প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট, সেটা হচ্ছে এখানে প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট আছে ইপসাস 17-এ। আর ইনভেস্টমেন্ট ইন প্রপার্টি যেটা হচ্ছে IS 40-তে, সেটা আছে ইপসাস 16। সেগমেন্ট রিপোর্টিং IFRS 8, এখানে আছে হচ্ছে ইপসাস 18-এ। ইপসাস 19 হচ্ছে প্রভিশন কন্টিনজেন্ট লাইবিলিটি অ্যান্ড কন্টিনজেন্ট অ্যাসেট, যেটা IS 37-এ আছে। রিলেটেড পার্টি ডিসক্লোজার যেটা IS 24-এ আছে, সেটা ইপসাস 20। ইম্পায়ারমেন্ট অফ নন ক্যাশ জেনারেটিং ইউনিট, এখানে ক্যাশ জেনারেটিং ইউনিট যেহেতু হবে না, এই জন্য নন ক্যাশ জেনারেটিং ইউনিট আমি অলরেডি আলাপ করেছি, সেটা আছে হচ্ছে আমাদের ইম্পায়ারমেন্ট IS 36, বাট ইপসাসে 21। ইপসাস 22 হচ্ছে ডিসক্লোজার অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অ্যাবাউট দ্য জেনারেল জেনারেল গভর্নমেন্ট সেক্টর, এটা হচ্ছে GGS, এটা আমাদের IS এর সাথে মিলবে না, এটা একদম স্পেসিফাইড ইপসাস, এটা গভর্নমেন্ট সেক্টরের জন্যই। ইপসাস 23 হচ্ছে রেভিনিউ ফর নন এক্সচেঞ্জ ট্রানজেকশন ট্যাক্স অ্যান্ড ট্রান্সফার, এটা আমাদের IS 12 যেমন এখানে নাই, এটাও একটা নতুন ইপসাস স্ট্যান্ডার্ড, যে ইপসাসের জন্য প্রয়োজন গভর্নমেন্ট সেক্টরের জন্য। ইপসাস 24 হচ্ছে প্রেজেন্টেশন অফ বাজেট ইনফরমেশন ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই বাজেটের বিষয়টা কিন্তু নর্মাল IFRS এ নাই, এটা ইপসাসের জন্য স্পেসিফিক একটা IFRS ইপসাস, এটা স্পেশাল ইপসাস 24। 25 হচ্ছে এমপ্লয়ি বেনিফিট, যেটা IS 19-এ আছে, IS 19-এ এমপ্লয়ি বেনিফিট। আর গভর্নমেন্ট সেক্টরের অর্গানাইজেশনগুলো আরো বেশি এমপ্লয়ি বেনিফিট থাকে, পেনশন গ্র্যাচুইটি এগুলো সব থাকে, এই জন্য এখানে আছে থাকবে। IS 27 হচ্ছে ইম্পায়ারমেন্ট অফ ক্যাশ জেনারেটিং অ্যাসেট,
এটা নন ক্যাশ জেনারেটিং আছে, ক্যাশ জেনারেটিং যদি থেকে থাকে যেটা হচ্ছে পিই মানে পাবলিক এন্টারপ্রাইজ, তার জন্য এটা প্রযোজ্য। এগ্রিকালচার যেটা আইএস 1, আইএস 41 আছে, সেটা হচ্ছে এখানে 27। সো এভাবে করে ইপসাসের কনটেক্সটটা কিন্তু আপনার আস্তে আস্তে গভর্নমেন্ট, মেইন উদ্দেশ্য হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলো সেইগুলোকে যাতে করে আমরা গভর্নমেন্ট সেক্টরের অর্গানাইজেশনগুলোকে যেন ক্যাশ বেসিস থেকে আস্তে আস্তে আমরা অ্যাক্রুয়াল বেসিসে আনতে পারি, সেই কারণেই কিন্তু ইপসাস করা। এই কারণে ইপসাস যখন আপনি পড়বেন তখন আইএস এর ধারণাটা আপনার লাগবে, এবং আইএস ধারণার সাথে সাথে মিলে মিলে আপনি কিন্তু এটা করতে পারবেন। যেমন আমি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক নিয়ে আলাপ করেছি, এখানেও কিন্তু চ্যাপ্টার 1-এ আপনার হচ্ছে রোল অ্যান্ড অথরিটি অফ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, তার মানে ইপসাসের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। তারপরে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এটা এখানে হচ্ছে অবজেক্টিভ অ্যান্ড ইউজার অফ দ্য জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। এবং আমরা যেমন হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে কোয়ালিটি বেস ক্যারেক্টারিস্টিক্স এখানেও আছে, রিপোর্টিং এন্টিটি এলিমেন্টস অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটাও আমাদের হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আছে, রিকগনিশন ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মেজারমেন্ট অফ। মোটামুটি আইএফআরএস এর যে মেইন ভার্সনের সাথে অনেক মিল আমরা পাবো, কিন্তু একই সঙ্গে সঙ্গে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে ইপসাস ইজ বেসিকলি ফর দ্য এসপিএ অ্যান্ড পিই। এসপিএ গুলোর ভাগ দেখালাম, আর প্রেজেন্টেশন অফ জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্ট। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি আমি যে ইনফরমেশনগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ইপসাসটা আসলে খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে, আমি বিশ্বাস করি যে যারা আজকে আপনারা বিভিন্ন গভর্নমেন্ট অথরিটি, স্টেট ওন পিই মানে পাবলিক এন্টারপ্রাইজ অথবা এসপিএ, স্টেটারি পাবলিক অথরিটিতে চাকরি করেন, তাদের অনেক ধরনের মানে আপনার ক্যাশ বেসিসে অ্যাকাউন্টিং করার কারণে অনেক কিছু আপনারা জানতেন না। সো এখন এই ইপসাস গুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। আপনাদের জন্য একটা টিপস হচ্ছে যে মেইন আইএস গুলো আমার ইউটিউব চ্যানেলে আপনার সবগুলো আইএস, অলমোস্ট আইএস আইএফআরএস আছে, ওগুলো যদি দেখে নেন তাহলে ইপসাসের সাথে মিলাতে অনেক সহজ মনে হবে আপনাদের কাছে। ইপসাস ইজ বেসিকলি আইএফআরএস এর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অনুযায়ী করা, অলমোস্ট একই রকম, বাট যেহেতু গভর্নমেন্টের রেভিনিউ রিকগনিশন, গভর্নমেন্টের আগে যেহেতু ক্যাশ বেসিস ছিল, সেইখান থেকে গ্র্যাজুয়ালি ক্যাশ বেসিস থেকে মডিফাইড অ্যাক্রুয়াল বেসিস, তারপরে সিম্পলি অ্যাক্রুয়াল বেসিস, সিম্পলিফাইড অ্যাক্রুয়াল বেসিস, এবং ফাইনালি ইপসাস অনুযায়ী অ্যাক্রুয়াল বেসিস করার জন্য আইএস এর ফুল স্ট্যান্ডার্ডগুলো এখানে অলমোস্ট আপনি মিল পাবেন। সো দিজ আর বেসিকলি মাই প্রেজেন্টেশন ফর টুডেজ সেশন। আপনারা যদি একটা দুটো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক। আর আপনারা যারা এই ক্লাসে কন্ডাক্ট করছেন, অর্থাৎ যারা হেল্প করছেন, বিসলিউশন থেকে আসেন, তারা এই ইপসাস কোর্সটা কবে শুরু করবেন, আপনার ইপসাস সার্টিফাইড যে যারা আমাদের সেশন দিবে তাদের সাথে মতামত নিয়ে কবে থেকে ক্লাস শুরু করবেন, এবং সেই জিনিসগুলো আপনারা শেয়ার করতে পারেন। আর যদি আমার কাছে কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক, হয়তো আমি আজকে না জানলেও আপনাদের নেক্সট সেশনে বা নেক্সট আলোচনায় আমি জেনে বলতে পারবো। প্লিজ আপনারা একটা দুটো কোশ্চেন করতে পারেন। স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার, ইপসাসের সাথে আমরা যারা এই বিভিন্ন কোম্পানিতে অর্গানাইজেশনে চাকরি করি, জি গভর্নমেন্টের কোন সেক্টরের সাথে আমাদের ইন্টারলিঙ্ক হইতে পারে, বা আমাদের অ্যাক্টিভিটিজের সাথে ওনাদের চেকিং পয়েন্টে আমরা কিভাবে আটকাইতে পারি, বা আমরা কিভাবে ওই জায়গাগুলো ডেভেলপ করলে ইন ফিউচারে আমাদের কোম্পানির জন্য কোনো প্রবলেম হবে না স্যার? আচ্ছা। এরকম কোনো রিলেশন আছে কিনা স্যার? আসলে হচ্ছে কি যে আমরা তো আপনার কমার্শিয়াল অর্গানাইজেশনে চাকরি করলেও আমাদের কোনো না কোনোভাবে গভর্নমেন্টের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমাদের কাজ করতে হয়। তবে প্রাইভেট সেক্টরে যারা কাজ করেন, যারা গভর্নমেন্টের কোনো প্রজেক্টে বা গভর্নমেন্টের কোনো জায়গায় কাজ করবেন না, বা পিই পাবলিক এন্টারপ্রাইজ অথবা হচ্ছে এসপিএ তে, স্ট্যাটুটরি অথরিটি যেটা আমি দেখলাম, হ্যাঁ, সেই রেগুলেটরি অথরিটি, এইসব জায়গায় কাজ না করলে আসলে সরাসরি আপনার সঙ্গে ইন্টারাকশন হওয়ার সম্ভাবনা কম। বাট আপনার যারা এই ইপসাস কে খুব ডিপ নলেজ গ্যাদার করবেন, এবং যদি সুযোগ থাকে কখনো গভর্নমেন্টের এই প্রজেক্টগুলোতে আপনাদের ইনভলভ হওয়ার বা কনসালটেন্ট হিসেবে যদি ইপসাস সার্টিফাইডটা হতে পারেন, তাহলে হয়তো আপনাদের কাজে লাগবে। যেমন আমরা এখন মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সঙ্গে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, সো এই কাজের সুযোগটা আমরা আসছে কারণ আমাদের সাথে ইপসাস সার্টিফাইড প্রফেশনালরা কাজ করে। হ্যাঁ, তো যাই হোক, এখানে আপনার এই যে লেভেল 1 লেভেল 2 যেটা বলছিলাম, আমি ডকুমেন্টটা আপনাদের দিয়ে দিব। এইখানেই দেখেন যে
লেভেল 3, লেভেল 1 মানে টপ লেভেল যখন হবে তখন হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, কমার্শিয়ালের মতো স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একই আছে, এর সঙ্গে বাজেটটা শুধু অ্যাড আছে। বাট যখন আপনি এই ইয়েতে আসবেন মানে ক্যাশ বেসিস, তখন কিন্তু এখানে দেখেন রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্ট, নোটস টু দ্য রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট, বাজেট ভার্সেস অ্যাকচুয়াল, লিস্ট অফ ফিক্সড অ্যাসেট, এখানে কিন্তু এই ফরম্যাটে না। তারপরে যখন আর মডিফাইড অ্যাক্রুয়ালে গেলেন তখন ব্যালেন্স শিট থাকলো, স্টেটমেন্ট অফ ইনকাম স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্ট অফ রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট, নোটস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড হচ্ছে বাজেট ভার্সেস অ্যাকচুয়াল। তারপরে যখন গেলেন তখন আরেকটু বাজেট, ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো এখানে অ্যাড হলো, এইখান পর্যন্ত ক্যাশ ফ্লো নাই। এগুলো যেহেতু অ্যাক্রুয়াল বেসিস না, এটা মোস্টলি ক্যাশ বেসিস, সেজন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট লাগে না। যখন এখানে আসলেন তখন ক্যাশ ফ্লো। এরকম করতে করতে আসলে মূলত মেইন যে ভার্সন অফ ইপসাস যেটা অ্যাক্রুয়াল বেসিস, সেটা আইএফআরএস এর সাথে অলমোস্ট একই পাবেন। এই যে এখানে আছে দেখেন, কোম্পানিজ, লিস্টেড কোম্পানিজ, গভর্নমেন্ট ওন যে লিস্টেড কোম্পানিজগুলো আছে, স্টেট ওন, কমার্শিয়াল এন্টারপ্রাইজ, ব্যাংক, কর্পোরেশনস, তারপরে হচ্ছে হুজ অবজেক্টিভ ইনটু দ্য ম্যানেজ, মনিটর, কন্ট্রোল স্টেট অ্যান্ড স্টেট ওন্ড কমার্শিয়াল এন্টারপ্রাইজ অ্যান্ড লার্জ এসপিএ। যেমন ধরেন আমি বোর্ড মেম্বার হিসেবে হচ্ছে আরইবিতে কাজ করি, হ্যাঁ। এখন আরইবির এটা কিন্তু ওই বা ঢাকা ওয়াসা, এগুলো এই অর্গানাইজেশন কিন্তু এসপিএ আকারে, তাদের কিন্তু আস্তে আস্তে এই জায়গাটাতে আসতে হবে, তাদের এই যে অ্যাক্রুয়াল বেসিসে আসতে হবে। সো মানে যারা একদম কমার্শিয়াল হাউসে কাজ করেন, যাদের ভবিষ্যতেও কখনো গভর্নমেন্টের কোনো প্রজেক্টে বা আপনাদের নলেজ পারপাস বা সার্টিফিকেশন নেওয়ার ইচ্ছা নাই, বা যারা ওইখানে কাজ করবেন না, তাদের জন্য খুব একটা কাজ করবে না। বাট যারা কখনোই সুযোগ থাকে যে এজ এ কনসালটেন্ট হিসেবে কাজ করবেন, হ্যাঁ, তো তাহলে আপনাদের এইটা ইপসাসটা কাজে লাগবে। আর ফার্দার কোনো কোশ্চেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ইপসাসের স্যার ইপসাসের স্যার এই যে সার্টিফিকেশনটা, এটা কি স্যার আপনারা দিচ্ছেন? জি জি জি, আমরা আমাদের এখানে দুইটা হয়। একটা হচ্ছে ধরেন গভর্নমেন্ট তো এখনো কোনো আলাদাভাবে করে নাই, আইসিএবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, অথবা আহ, এই আইএফআর ইয়ে ইয়ে করতে পারে, এফআরসি করতে পারে, কিন্তু গভর্নমেন্ট থেকে এখনো কেউ কেউ করছে না। প্রাইভেট সেক্টরে যে অর্গানাইজেশনগুলো আছে, যেমন বাংলাদেশে হচ্ছে ইয়ে আছে, এসিসি আছে প্রাইভেট সেক্টরে, ওরা একটা কোর্স আছে, তাদের ফিটা একটু হাই। আমাদের এখানে আমাদের ওরা কোনো কোর্স পড়ায় না, শুধু পরীক্ষা আয়োজন করে ওদের ওইখানে। আমাদের এখানে আপনার পড়ে, আপনার এখানে কোর্সটা করে ওখানে পরীক্ষা দিয়ে এসিসি এর ইপসাস সার্টিফাইড পাইতে পারেন। আর আমাদের এখানে একটা সিম্পলিফাইড পরীক্ষা আয়োজন করে আমরাও কিন্তু সিটিটি এর আন্ডারে সার্টিফিকেশনটা করব। তার মানে এখন পর্যন্ত গভর্নমেন্টের ইপসাসের কোনো সার্টিফাইড নাই, বাট ওই প্রাইভেট সেক্টরের ভিতরে সিটিটিআই, চার্টার টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, আমরা চালু করতে যাচ্ছি। আর এসএসসি এর একটা আছে, বাট এসএসসি এর চ্যালেঞ্জটা হচ্ছে এসএসসি এর নিজে কোনো ক্লাস কন্ডাক্ট করে না। সো আমাদের যে কোর্সটা, এই কোর্সটা করে আপনি চাইলে এসএসসি এর পরীক্ষা দিতে পারবেন। এবং এসএসসি এর সঙ্গে আমাদের একটা চুক্তি আছে, সেইটা চুক্তি বলে অন্যদের জন্য যে পরীক্ষার ফিস হবে আমাদের সাথে এখান থেকে দিলে পরীক্ষার ফিস কম হবে, এটা হচ্ছে একটা সুবিধা আছে। সো দিস ইজ অল ইনফরমেশন। জি, ডিউরেশনটা কতদিন হতে পারে স্যার, মানে কোর্সটা, ইপসাসের? জি স্যার। এই এই কোর্সটা কতদিন ধরে হবে? মানে এই কোর্স ডিউরেশনটা কতদিন হতে পারে, আর আপনার স্যার এটা এক্সামিনেশনটা কতদিন পর পর হয় স্যার? এক্সামিনেশনটা হচ্ছে আপনার এই এসএসসি এর যে পরীক্ষার মডেল, সেটা হচ্ছে সারা বছরই পরীক্ষা দেওয়া যায়, সারা বছরই পরীক্ষা দেওয়া যায়। ওদের সারা ওয়ার্ল্ডে একসাথে পরীক্ষা হয়, তো এটাতে সমস্যা হওয়ার কথা না। আর আমাদের এখানে পরীক্ষা যেটা, এটা একদম কোর্স শেষে হবে। আমি যতটুকু বুঝতে পারছি, আমাদের যে ইফসাস সার্টিফাইড, উনি ইংল্যান্ডে ছিল ট্রেনিং এ, উনি ব্যাক করার কথা, উনি ব্যাক করলে বলবে। বাট আমার ধারণা 10 থেকে 15টা ক্লাস হবে, 15টার মতো ক্লাস হবে। এই রিলেটেড টোটাল ইনফরমেশন গুলো খুব কুইক সময়ের ভিতরে আপনাদেরকে জানাইতে হবে, আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। জি স্যার আসসালামু আলাইকুম। স্যার আমাদের আসসালামু টোটাল আলাইকুম। 21টা থ্যাংক ইউ ক্লাস স্যার। হবে স্যার, 21টা। 21টা সরি সরি, তাহলে আমি এটা ভুলে, 21টা ক্লাস, তাহলে ঠিক আছে, 21টা হবে, অলরেডি উনি দিয়ে দিছে। 21টা ক্লাস হবে, 21, 21টা। সালাম স্যার, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার স্যার বলেন একটা জি। কোশ্চেন। জি বলেন। স্যার স্যার এটা হলো যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে আইবাস প্লাস প্লাস এর সাথে এটার একটা ইন্টিগ্রেটেড মানে চালু হওয়ার হুম কথা বলছিলেন, এটা হুম এটুকু হুম। সম্পর্কে আমি একটু বলতেন। হ্যাঁ, এটা হচ্ছে গভর্নমেন্ট তো এক সময় অনেকটা ম্যানুয়াল করতো। এখন দেখেন আপনি এই যে ইয়েতে যান, আপনি গভর্নমেন্ট এমপ্লয়ীদের যে ট্যাক্সের রিটার্ন সাবমিট করেন, দেখবেন আইবাস প্লাস, আইবাস প্লাস প্লাস, মানে এখন গভর্নমেন্টও অলরেডি ইন্টিগ্রেটেড একটা সফটওয়্যার ইউজ করছে। এখন সেই সফটওয়্যারটা গভর্নমেন্টের যেহেতু মোস্টলি মানে গভর্নমেন্ট এন্টারপ্রাইজগুলো অলরেডি হচ্ছে আইএফআরএস অনেক জায়গায় করে, অনেক জায়গায় করে না।
কিন্তু এসপিএ যেগুলো আছে, গভর্নমেন্ট ওন স্ট্যাটুটরি অথরিটি যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো কিন্তু ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং করে। তো ক্যাশ বেসিসের ভিতরেই আইবাস প্লাস প্লাস বা আইবাসে কানেক্টেড করা আছে। কিন্তু আপনি যখন এই ইপসাসটা যখন ফুললি সবগুলো অর্গানাইজেশন ইমপ্লিমেন্ট করবে, তখন ওই অনুযায়ী কিন্তু ওই সফটওয়্যারটাও চেঞ্জ হবে। কারণ এখানে ধরেন সফটওয়্যার তো ইস্যু না, ইস্যু হচ্ছে রিপোর্টিং। তা রিপোর্টিং এখন ছিল মোস্টলি ধরেন ক্যাশ বেসিস যদি রিপোর্টিং হয়, সেটা যখন অ্যাক্রুয়াল বেসিস যাবে তখন তো ওই অনুযায়ী সফটওয়্যারটাও চেঞ্জ আসবে। সেই কারণেই বলছি রিলেশন আছে। না স্যার, আমি মানে বিষয় হলো যে আমি আপনি একটা কোথায় সরকারি কাজ প্রজেক্টে করেন? কনসালটেন্ট হিসাবে ছিলাম স্যার। জি, স্যার ওখানে আমি পুরোটাই আইবাসটা ইউজ করতেছি, কিন্তু জি, আইবাসে এই যে ক্যাশ ফ্লো, তারপরে হলো মানে সব স্টেটমেন্টই আছে কিন্তু ক্যাশ ফ্লোটা নাই। হ্যাঁ, মানে এই হ্যাঁ, এই জিনিসগুলো ইউজ করা হয় না স্যার হ্যাঁ, আইবাসে। এখানে দেখেন কেন ক্যাশ ফ্লো নাই, আপনি খেয়াল করেন এখানে দেখবেন এই নিচের যেটা চারটা স্টেটমেন্ট ক্যাশ বেসিস, এখানে আর ক্যাশ ফ্লো লাগে না, কারণ ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং করলে ক্যাশ ফ্লো তো আলাদা লাগবে না। এইখানেও দেখেন লাগছে না, যখন মোস্টলি আপনার 80% হচ্ছে ক্যাশ বেসিস তখন লাগছে না। ক্যাশ ফ্লো আসছে কখন, যখন আপনি সিম্পলিফাইড অ্যাক্রুয়ালে গেছেন, এই জায়গাটা ক্যাশ ফ্লো, এরপর থেকে ক্যাশ ফ্লো আছে, এটা আছে উপরেরটা আছে, একদম ফাইনালি যেটা মেইন ইপসাস যেটা মানে অ্যাক্রুয়াল বেসিস অফ ইপসাস, সেখানে কিন্তু ক্যাশ ফ্লো আছে। সো এই কারণে এই আপনি যেহেতু গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করছেন, আইবাস প্লাস বা আইবাস প্লাস প্লাসে কাজ করছেন, ক্যাশ ফ্লো না থাকার কারণটাই হচ্ছে এগুলো তো ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং আছে দেখে ক্যাশ ফ্লো প্রয়োজন হয় না। সো থ্যাংক যিনি ইউ স্যার, বল থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আমাদের বিসলিউশন থেকে আপনারা তাহলে এই ক্লাসের 21টা যে ক্লাস হবে, এই তথ্যগুলো এই গ্রুপটাতে বা যারা যারা জয়েন করছে, আজকে 100-র উপরে পার্টিসিপেন্ট ছিল, আপনারা বিভিন্ন এবং ইয়েতে আছে, আপনারা একটু তথ্যগুলো শেয়ার করে দিয়ে না। জি স্যার। স্যার একটা ছোট্ট প্রশ্ন ওকে, ছিল স্যার, জি যদি জি সুযোগ বলেন দিতেন। প্লিজ। জি জি প্লিজ বলেন। স্যার, অ্যাজ এ সিএ স্টুডেন্ট আমাদের কি এগুলো হচ্ছে অডিট প্রসিডিউরে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, বা ফার্দার অডিটে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা, সেভাবে দেখতে পারবো কিনা স্যার, একটু বলতেন যদি। আচ্ছা, এখন দেখেন আমরা এখন পর্যন্ত তো অডিট তো আমরা কমার্শিয়াল হাউসের অডিট করি, কমার্শিয়াল অর্গানাইজেশনগুলো, হ্যাঁ। আবার আমরা কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন গভর্নমেন্ট স্টেট ওন পি গুলোকেও করি। এখন যেহেতু সব ফার্ম হয়তো এটা এলিজেবল না স্পেশাল গভর্নমেন্টের অডিট, বা যখন আমরা বিভিন্ন ফার্ম থেকে গভর্নমেন্ট প্রজেক্টের সাথে অডিট করব তখন তো কানেক্টেড। তার মানে এইটা মানে আপাতত সবার জন্য ফুললি রিলেটেড না হলেও অনেক ক্ষেত্রে রিলেটেড হবে। যেমন ধরেন আপনি যদি স্টেট ওন যে পি গুলো আছেন, পি গুলো মানে গভর্নমেন্ট ওন, মানে যেমন ধরেন লেটসে আপনার ঢাকা ওয়াসা তারা পানি বিক্রি করে, বা এরকম যারা আছে তাদের কিন্তু আপনার হচ্ছে এই যে কোনো একটা লেভেলে পড়বে, এবং সেই একটা লেভেলে পড়তে গেলে ঢাকা ওয়াসার অডিট যদি আপনি করে থাকেন, তাহলে ডেফিনেটলি ইপসাসটা তো আপনার জানাটা জরুরি হবে, ঠিক আছে? এই আর কি, এইভাবে জানা দরকার, ঠিক আছে? বাট ছোট ফার্ম যারা এনলিস্টমেন্ট নাই, যারা শুধুমাত্র আপনার কমার্শিয়াল কোম্পানি, কোম্পানি অ্যাক্টের আন্ডারে যেসব কোম্পানি ইনকর্পোরেটেড বা এর বাইরে জিএফপিএ বা আপনার অ্যাসোসিয়েশন এই ধরনের কাজ করে, গভর্নমেন্টের স্টেট ওন যে অর্গানাইজেশনগুলো আছে পি বা এসপিএ এগুলো করে না, তাদের জন্য আসলে অত জরুরি নেই, বাট অন্যদের ক্ষেত্রে ডেফিনেটলি ইম্পর্টেন্ট। সো আসসালামু আপনারা, আলাইকুম স্যার। জি আসসালাম, আমার একটা কোশ্চেন ছিল বলেন। জি, যে এসএসসি এর বাদেও তো মনে হয় সিফা হচ্ছে, মনে হয় ইফসাসের ডিপ্লোমার একটা মনে হয় আছে, এক্সাম দেওয়ার সুযোগ আছে, হ্যাঁ, ইফ আই এম সিগফা নট হচ্ছে, শিওর। সিগফা মূলত গভর্নমেন্টের লোকজনের জন্য। তো ওইটা আসলে ওই সিগফাটা হচ্ছে আমাদের যেমন ধরেন প্রাইভেট সেক্টরে ফাইন্যান্সিয়াল সিএফও যারা, তারা তো আইদার আশা করা হয় যে চার্টার অ্যাকাউন্টেন্ট হবে, অথবা যদি ধরেন অডিটিং না থাকে শুধু অ্যাকাউন্টিং এ কাজ করে, তাহলে সিএমএ অথবা এসিসিএ এরকম হয়। তো গভর্নমেন্টের যারা হচ্ছে সিএজি বা গভর্নমেন্টের যে অ্যাকাউন্টিং, যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কাজ করে, গভর্নমেন্টের অ্যাকাউন্টিং বা বাজেটিং প্রসেস যারা আছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রসেস আছে, তারা কিন্তু সিগফা করে। সিগফা হচ্ছে ওই মানে ইউকে বেইজ একটা আপনার গভর্নমেন্ট সেক্টর এমপ্লয়ীদের জন্য একটা প্রফেশনাল ডিগ্রি। তো সিগফাও কিন্তু আপনার আমি বলতে ভুল করছিলাম, ইউ আর রাইট, সিগফাও কিন্তু এই ইপসাসের সার্টিফিকেট দেয়, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু ওই সিগফা বলেন বা এসিসিএ বলেন, তারা আমার জানা মতে বাংলাদেশে কেউ এটা ট্রেনিংটা প্রোভাইড করে না। কিন্তু আমরা যেহেতু অলরেডি এই ইপসাস সার্টিফাইড একাধিক প্রফেশনালকে আমরা ইনক্লুড করেছি আমাদের এই প্রতিষ্ঠানে, সেই কারণে তারা ডিটেইল যতটুকু সম্ভব আপনাদের 21টা ক্লাসে এটা কভার করবে। জি, একটা কোশ্চেন ছিল। জি বলেন। সেক্ষেত্রে তো আপনাদের কোর্স করলে মানে পরবর্তীতে কেউ যদি সিফা করতে চায় তার জন্য তো ইজি, মানে একটু ইজি হবে, ইজি হবে। আর সবচেয়ে সুবিধা আপনি এই কোর্সটার আপনার তো ক্লাস ম্যাটেরিয়াল আপনি পাবেন, তারপর রেকর্ডেড ভিডিও পাবেন। সো আপনি যখন ধরেন এখন
কোর্সটা করলেন, কোর্স করার পরে মনে করলেন আরেকটা স্টাডি করে 3 মাস পরে সিগফার অথবা হচ্ছে এসএসসি এর এই ইয়েটা পরীক্ষা দিবেন, এই ইপসাস পরীক্ষা দিবেন, তখনও তো এটা রিলেভেন্ট থাকবে, তাই না? এটা তো হ্যাঁ মানে আপনার নলেজ তো এই কারণে এটা রিলেটেড। হ্যাঁ, জি মানে অথবা মানে মূল সিফাটা করলাম সেক্ষেত্রে কি জি জি ইজি জি মানে আমারও ইচ্ছা আছে সিফারটা, আমারও ইচ্ছা আছে এটা করার জন্য, যেহেতু আমাদেরও মানে এটা সুবিধা হয়। যেমন ধরেন এই যে আমরা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সঙ্গে একটা প্রজেক্টে কাজ করতেছি, সেখানে কিন্তু আমাদের এই যে লাগছে, আমরা হায়ার করছি বাইরে থেকে যে মানে ইপসাস সিফা হ্যান্ড সার্টিফাইড। করতেছে? হুম হুম। তো এই যে ইপসাস সার্টিফাইড লোকজনকে হায়ার সিফার করতে হচ্ছে। ইয়ে যেটা এক্সামের যে ফিস, দ্যাট ইজ জি অ্যারাউন্ড £550 মনে জি হয়। জি 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 জি। তো মোটামুটি আপনারা তাহলে অনেক ইনফরমেশন আপনাদের কাছে অলরেডি আছে। আপনারা এইটা ওয়ান ওয়ান কাইন্ড অফ ফার্স্ট স্টেজে আমাদের হচ্ছে একটা জিনিস হবে, সেটা হচ্ছে যে আপনার কোর্সটা আপনারা করতে পারলেন, আর সিটিটি এর আন্ডারে একটা পরীক্ষার হবে। সেই পরীক্ষাটা নিশ্চয়ই সিগফা অথবা এসএসসি এর মতো হার্ড লেভেল হবে না। তো সেইটার বেসিসে যারা এটা কোয়ালিফাই করবে তাদেরকে সিটিটিআই থেকে ইন অ্যাসোসিয়েশন উইথ সলিউশন একটা সার্টিফিকেট থাকবে। আর এছাড়াও আপনি এই সিগফা অথবা এসএসসি এর আন্ডারে তো পরীক্ষা দিতেই পারবেন, সেটা এমনিতেও এই কোচিং করা ছাড়াও কেউ যদি নিজে এই বইটা ধরেন ডাউনলোড করে অথবা ইপসাসের বই কিনে পড়েও পরীক্ষা দিতে পারবে। কিন্তু কোচিং করলে যে সুবিধাটা হয় এটা তো আপনারা বুঝতে পারছেন। সো উইথ দ্যাট নোট আমি আজকের মতো শেষ করতে চাচ্ছি। আজকে জাস্ট একটা আমাদের ইনফরমেশন শেয়ারিং টাইপ সেশন করলাম। তো আপনারা যোগাযোগ রেখেন, আর আমাদের দিক থেকে যারা এখানে যোগাযোগ করেন তারা একটু রেগুলার যোগাযোগ রাখেন। হ্যাঁ, জি। জি, সালাম থ্যাংক আলাইকুম। ইউ স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আসসালামু স্যার আলাইকুম ইনশাআল্লাহ স্যার। আসসালাম। আজকে সাজ্জাদ ভাই কি আছেন জয়েন নাকি? করেছেন। জি হ্যালো, জি এই যে আমাদের গ্রুপে সাজ্জাদ ভাই, আমাদের, জি বলেন প্লিজ, কারো কোনো কোয়েরি জি থাকলে বলতে পারেন। জি জি বি সলিউশন আছেন কি? সানোয়ার ভাই আছেন না? হ্যাঁ, আপনাদের গ্রুপে হ্যাঁ আমাদের কোর্স ম্যাটেরিয়ালস এবং ডিটেল দিয়ে দেওয়া হবে, এবং আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টও থাকবে যারা ওয়ার্কশপ ওয়েবিনারে জয়েন করেছে। তো আমরা জি। আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নিব। আর আপনাদের আর এই গ্রুপটাও আমরা, আজকের এই যে আজকের ভিডিওটা কি আমাদেরকে দেওয়া হবে, যারা আমরা আর কি আপনাদের প্রিভিয়াস স্টুডেন্ট আছি আর কি, বা প্রেজেন্ট স্টুডেন্ট? দিয়ে দিব আজকে হ্যাঁ, ভিডিওটা। কারণ অনেকে তো মিস করছি, তো আমরা এসএমএস গুলো পরে পেয়েছি আর আগামীকাল কি। পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের গ্রুপে দিয়ে দিব হোয়াটসঅ্যাপে। জি থ্যাংক ঠিক ইউ। আছে, তাহলে আমরা থ্যাংক ইউ। ক্লোজ করছি হ্যাঁ, আজকের সেশনটা। ধন্যবাদ। ওকে।